আমার নাম স্নেহা। আমার বর প্রত্যেকদিন আমার জামাকাপড় ছিঁড়ে দিত ও নষ্ট করে দিত এবং ওই ছেঁড়া-ফাটা কাপড় পরিয়ে আমাকে নিজের মায়ের সঙ্গে বাইরে যেতে বলত এবং আমার শাশুড়ি প্রত্যেকদিন আমাকে ওই ছেঁড়া-ফাটা কাপড় পরিয়ে বাইরে নিয়ে যেত। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার সঙ্গে কী করতে চাইছে। যখনই আমার শাশুড়ি ওই ছেঁড়া-ফাটা কাপড় পরিয়ে বাইরে নিয়ে যেত, আমার চোখের মধ্যে তখন কালো রঙের একটা পট্টি বেঁধে দিত, যাতে আমি কিছু দেখতে না পাই। তারপর একদিন এই সত্যিটা জানার জন্য আমি ওই পট্টির মধ্যে ছোট, ছোট ফুটো করে দিয়েছিলাম, যেটা কেউ জানতে পারেনি। তারপর একদিন যখন আমাকে ছেঁড়া-ফাটা কাপড় পরিয়ে আমার শাশুড়ি বাইরে নিয়ে যায়, ওটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ দেখি অনেকগুলো লোক আমাকে আসলে আমি অমিতকে নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমরা যখন কলেজে একসঙ্গে পড়াশোনা করতাম, তখন আমরা একে অপরকে পছন্দ করতাম এবং ভালোবাসতাম। তাই এটা একটা সাধারণ কথা যে একটা ছেলে যদি কখনো কোনো মেয়েকে ভালোবাসে বা পছন্দ করে, তখন ওই ছেলেটা কিন্তু ওই মেয়েটিকেই বিয়ে করে। কিন্তু অমিত আমাকে পছন্দ করত ও ভালোবাসতো, কিন্তু কখনো বিয়ে করতে চাইতো না। জানি না কেন সে আমাকে বিয়ে করতে রাজি হয়নি, অথচ আমি তাকে অনেক ভালোবাসতাম। একদিন কলেজ থেকে এসে দেখি আমাকে ছেলেপক্ষ থেকে দেখতে এসেছে। ওটা দেখে তো আমার অনেক মন খারাপ হয়েছিল, কারণ আমি তো অমিতকে ভালোবাসতাম। যারা দেখতে এসেছিল তাদের চলে যাওয়ার পরে আমি বাবা-মাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলাম, বিয়ে করলে কিন্তু অমিতকেই করব। তখনই আমি অমিতকে ফোন করে বলেছিলাম, আমাকে ছেলেপক্ষ থেকে দেখতে এসেছে এবং তারা আমাকে পছন্দ করেছে। অমিত তখন আমাকে বলেছিল, "এটা তো খুবই ভালো কথা। তুমি ওই ছেলেটির সঙ্গেই বিয়ে করে নাও।" অমিতের কথা শুনে আমি অনেক রাগ করেছিলাম এবং বলেছিলাম, "তুমি আমার সঙ্গে কী কারণে বিয়ে করতে চাইছো না? তুমি কি চাইছো? তুমি তো আমাকে পছন্দ করো এবং ভালোবাসো। আমি যথেষ্ট সুন্দর দেখতে।" অমিত তখন বলেছিল, "আমার বাড়ি থেকে রাজি হবে না তাই।" আমি তখন অমিতকে ধমকি দিয়েছিলাম, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আমার কথা শুনে অমিত বলেছিল এসব উল্টোপাল্টা কাজ একদম করবে না এবং আমার কাছে তার মাকে রাজি করার জন্য ২-৩ ঘন্টার সময় চেয়েছিল। আমি তো ফোনের দিকে তাকিয়ে বসেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন অমিত আমাকে ফোন করবে। যে কখন অমিত আমাকে ফোন করে একটা ভালো খবর দিবে। কারণ আমি তখন অমিতের ভালোবাসায় অন্ধ হয়েছিলাম। ২-৩ ঘন্টা পরে যখন সে ফোন করে, তখন বলে, "স্নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমার বাড়িতে কেউ রাজি হচ্ছে না। তাই আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারব না। তুমি তোমার বাবা-মায়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে নাও।" এই কথা শোনার পরে আমি অনেক বেশি শকড হয়েছিলাম। ওই সময় আমি অমিতের কথায় কষ্ট পেয়ে হাতের শিরা কেটে নিয়েছিলাম এবং নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তারপর আমার অবস্থা যখন খুবই খারাপ হয়েছিল, তখন আমার বাবা-মা হসপিটালে ভর্তি করেছিল। আমি চোখ খুলে দেখি হসপিটালে আছি এবং আমার একদিকে বাবা-মা বসে আছে আর একদিকে অমিত বসে আছে। সে আমার হাত ধরেই বসেছিল। অমিত আমাকে অনেক বকাবকি করেছিল এবং বলেছিল, "তোমার যদি কিছু হয়ে যেত তাহলে সবার কী অবস্থা হতো একবারও ভেবেছ?" তখন আমি তাকে একটা কথাই বলেছিলাম, "যদি তুমি আমাকে বিয়ে না করো আমি আবার সুইসাইড করব।" তারপর যাই হোক অমিতের সঙ্গে আমার বিয়েটা হয়। আমি যেহেতু অত বড়লোক ঘরের মেয়ে ছিলাম না, আমি গরিব ঘরের মেয়ে ছিলাম এবং অমিতও একটা সাধারণ ঘরের ছেলে ছিল। সে বাড়ির বড় ছেলে ছিল। তার ২ টো বোন ছিল। বিয়ের পরে তো আমি অনেক খুশি হয়েছিলাম এবং নিজের মনের মতো ছেলেকে পেয়েছিলাম। শ্বশুরবাড়িতে আমরা মোট ৫ জন ছিলাম। আমার শ্বশুর ছিল না। বাড়ির সমস্ত দায়িত্ব অমিতের ঘাড়েই ছিল। অমিত একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। সে মোটামুটি টাকা ইনকাম করত, যেটা দিয়ে আমাদের সংসার চলে যেত। আমার ২ ননদের মধ্যে বড় ননদের সঙ্গে আমার খুবই ভালো বন্ধুত্ব হয়েছিল। যেহেতু তার ৬ মাস পরেই বিয়ে ছিল, তার সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল। তাই সে হয়তো আমার ফিলিংসটা বুঝত। আর বাকি ননদের মতো সে ছিল না। সে আমাকে নিজের বোনের মতোই ভালোবাসত এবং আমিও তাকে খুবই ভালোবাসতাম। অমিত বড়লোক না হলেও সে এত বেশি হ্যান্ডসাম ও এত বেশি স্মার্ট ছিল, যার জন্যই তো আমি তাকে ভালোবাসতাম। বিয়ের পরে একদিন অমিতকে যখন বলেছিলাম আমাকে শপিং করতে নিয়ে যাওয়ার কথা, তখন অমিত বলেছিল, সে তো অফিসে অনেক বেশি ব্যস্ত থাকে তাই টাইম দিতে পারবে না। তাই সে আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল, তুমি প্রিয়ার সঙ্গে শপিং করতে চলে যাবে। প্রিয়া আমার ননদের নাম। প্রিয়ার সঙ্গে শপিং করতে আমি রাজি হয়েছিলাম। কিন্তু অমিতকে একটা শর্ত দিয়েছিলাম, রাতের বেলা যাতে আমাকে বাইরে ডিনারে নিয়ে যায়। অমিত তখন রাজি হয়েছিল এবং বলেছিল, একটু দেরি হলেও তোমাকে রাতে ডিনারে নিয়ে যাব। অমিতের কথা শুনে আমি খুশি হয়ে প্রিয়ার সঙ্গে শপিং করতে চলে গেছিলাম। অমিত আমাকে যতটা টাকা দিয়েছিল,
ওতে তো খুব বেশি হলে দুটোই চুড়িদার কিনতে পেরেছিলাম এবং ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আমার ননদকে তার পছন্দের চুড়ি কিনে দিয়েছিলাম। কারণ আমার ননদ চুড়ি পরতে খুবই ভালোবাসতো। আমি যখন তাকে চুড়ি কিনে দিয়েছিলাম, সে অনেক খুশি হয়েছিল এবং বলেছিল, "বৌদি তুমি সত্যিই খুব ভালো।" আর একটু টাকা বেশি থাকলে আমি তাকে চুড়িদারও কিনে দিতাম। কিন্তু আমার ননদ চুড়ি পেয়েই অনেক খুশি হয়েছিল। তারপর আমরা খুশি, খুশি বাড়ি চলে আসি। শপিং করে আসার পরে আমার ছোট ননদ ও শাশুড়িকেও চুড়িদার দুটো দেখিয়েছিলাম এবং তারা বলেছিল দুটো খুবই সুন্দর হয়েছে। তারপর আমি চুড়িদার দুটোকে নিজের ঘরে নিয়ে চলে আসি। অমিত যখন বাড়ি আসে তখন আমি ওই চুড়িদার দুটোর মধ্যে একটা পরে রেডি হয়েছিলাম। তারপর অমিত বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাত্রি ৯টার সময় আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। আমরা বাইরে একটা হোটেলে গিয়ে নিজের পছন্দের খাবার খেয়েছিলাম। তারপর বাইরে এসে আইসক্রিমও খেয়েছিলাম। আমরা দুজনে খুব মজা করেছিলাম। অমিত গরিব হলেও সে যতটা পারত আমাকে নিজের দিক থেকে খুশি করার চেষ্টা করত। আমার প্রয়োজনে প্রত্যেকটা জিনিস কিনে দিত। তার পরের দিন সকালবেলা আমি যখন বাথরুম যাই তার কিছুক্ষণ পরে এসে দেখি আমার আলমারিতে রাখা প্রত্যেকটা জামা কাপড় কেউ যেন কাঁচি দিয়ে ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। প্রত্যেকটা জামা কাপড় খুলে দেখি সবগুলোই কেউ ছিঁড়ে দিয়েছে। কালকে যে চুড়িদারটা কিনে এনেছিলাম সেই দুটোও কেউ বাজেভাবে ছিঁড়ে দিয়েছিল। আমার প্রত্যেকটা জামা কাপড় ছিঁড়ে দিয়েছিল। শুধুমাত্র আমি যে গায়ে কাপড়টা দিয়েছিলাম সেটাই ঠিক ছিল এবং এত বাজেভাবে জামাকাপড়গুলো আমার ছিঁড়েছিল যেগুলো আর দ্বিতীয়বার পরাই যেত না। অমিত তখন ঘরের মধ্যেই বসেছিল। যখন তাকে আমি দেখালাম যে আলমারির প্রত্যেকটা কাপড় কেউ ছিঁড়ে দিয়েছে এবং কালকে যে কাপড় দুটো কিনে এনেছিলাম সেটাও ছিঁড়ে দিয়েছে, তখন অমিত চুপচাপ দাঁড়িয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম এই কাজটা অমিত করেছে। হয়তো চুড়িদার দুটো তার ভালো লাগেনি। তখন আমি তাকে বলেছিলাম, "তোমাকে যদি আমার ড্রেসটা ভালো লাগেনি তাহলে বলতে পারতে। আমি ফেরত দিয়ে আসতাম এবং অন্য জামা কিনে আনতাম। কিন্তু এইভাবে প্রত্যেকটা ড্রেস কেন তুমি ছিঁড়ে দিয়েছ?" আমি মাথায় হাত দিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিলাম। অমিতের চুপ করে থাকা দেখে বুঝে গেছিলাম এই কাজটা অমিত করেছে। সে যখন কিছু বলেনি আমি রেগে সেখান থেকে বেরিয়ে শাশুড়ির কাছে গেছিলাম এবং ওনাকে বলেছিলাম, "আপনার ছেলে আমার প্রত্যেকটা জামা কাপড় ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিয়েছে, যেগুলো আর পরা যাবে না। আমার একটাও জামা কাপড় ঠিক নেই।" তখন আমার শাশুড়ি বিছানা থেকে উঠে এসে আমার কাছে এসে বলেছিল, "তোমার প্রত্যেকটা জামা কাপড় অমিত নয়, আমি নষ্ট করে দিয়েছি।" শাশুড়ির মুখ থেকে এই কথা শোনার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। উনি কিসের জন্য এরকম করেছিলেন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। সবেই তো আমার বিয়ে হতে ১ মাস হয়েছিল। এতদিন সবকিছু ঠিক ছিল। আমি ও অমিত অনেক খুশি ছিলাম। তাহলে আমার শাশুড়ি কেন এসব করছিল? আমি যখন শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, "আপনি কেন এরকম করেছেন?" তখন উনি আমাকে বলেছিলেন, "ঠিক সময়ে ঠিক কথা জানতে পারবে। এখন তোমাকে বেশি বাড়াবাড়ি করতে হবে না। চুপচাপ নিজের রুমে চলে যাও।" আমি রুমে এসে দেখি অমিত ঘরে নেই। সে ঘর থেকে বেরিয়ে গেছিল। ভেবেছিলাম ঘরে এসে তাকে দুটো কথা শোনাবো যে কেন তার মা আমার সঙ্গে এরকম করেছে। কারণ তার চুপ করা দেখে তো আমি বুঝেই গেছিলাম সে সবকিছু জানে। সেদিন আমার সারাদিন মন খারাপ ছিল। মন খারাপের জন্য আমি ঠিকঠাক খাওয়া-দাওয়াও করিনি। তারপর বিকেলবেলায় শাশুড়ি আমার ঘরের ভিতরে আসে এবং একটা জামা কাপড় বের করে আমাকে বলে, "এই কাপড়টা পরে রেডি হও।" যে কাপড়টা সম্পূর্ণভাবে ছেঁড়া ফাটা ছিল, যেটা কোনো মতেই পরা যেত না। আমি তখন বললাম, "এই ছিঁড়া ফাটা ড্রেস পরে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনার মাথা ঠিক আছে তো? এই ড্রেসটা আর পরার মতো অবস্থায় আছে কি?" আমার শাশুড়ি বলে, "বেশি কথা না বলে আমি যেটা বলছি সেটাই করো। আর ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে চলে এসো।" আমি তখন বললাম, "এই ছেঁড়া ফাটা ড্রেস পরে আমি কোত্থাও যাব না।" শাশুড়ি তখন বলে, "বেশি বাড়াবাড়ি করলে অমিতকে বলে তোমাকে ডিভোর্স দেওয়া করাবো এবং এই বাড়ি থেকে বের করে দিব। তাই যেটা বলছি সেটাই করো।" শাশুড়ির কথা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে কাঁদতে, কাঁদতে উনি যা বলেন আমি সেটাই করি। ওই ছেঁড়া ফাটা ড্রেসটা পরে নিই। আমার তো নিজেকেই খুব খারাপ লাগছিল। বুঝতে পারছিলাম না উনি আমার থেকে কী চাইছেন এবং কেন আমার সাথে এরকম করছেন। সেদিন সারাদিন অমিত বাড়িতে আসেনি। তারপর আমি ওই ছেঁড়া ফাটা ড্রেস পরে যখন বাইরে বেরিয়ে আসি দেখি অমিত তার মায়ের সঙ্গেই দাঁড়িয়ে আছে। তার মানে অমিত সবকিছু জানত। আমি তার দিকে চোখে জল নিয়ে রেগে তাকিয়েছিলাম। সে আমাকে দেখে বুঝে গেছিল আমি তার উপর রেগে আছি। আমি যখন ছেঁড়া ফাটা ড্রেস পরে বেরিয়ে আসি তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে বলেছিল, "এই তো স্নেহা, তুমি আমার কথা বুঝে গেছো।" তারপর উনি একটা কালো রঙের পট্টি আমার চোখে টাইট করে বেঁধে দেন। তারপর আমি উনাকে জিজ্ঞেস করি, "এসব আপনি কেন করছেন? আমার চোখে কালো পট্টি কেন বাঁধছেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন?" শাশুড়ি তখন অমিতের সামনেই বলে, "এই চোখের পট্টিটা ভুল করেও খুলবে না। যদি খুলো তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এখন চুপচাপ আমার সঙ্গে চলো।" তারপর উনি আমার হাত ধরে জানি না কোথায় নিয়ে যাচ্ছিলেন। অনেকখানি হাঁটার পরে
আমার যখন দুর্বল লাগে ও ক্লান্তি ফিল হয় তখন একটা জায়গায় উনি আমাকে বসান। কিছুক্ষণ বসার পরে আবার আমার হাত ধরে নিয়ে যান। প্রায় ২০ থেকে ২৫ মিনিট হাঁটার পরে উনি আমাকে একটা জায়গায় বসতে বলেন। আমি যেখানে বসেছিলাম বুঝতে পেরেছিলাম আমার চারপাশে কেউ আছে। কিন্তু আমার চারপাশে কারা আছে এবং আমাকে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি ধারণা করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই বুঝতে পারিনি। তারপর ওই জায়গায় আধা ঘন্টা বসার পরে আমার শাশুড়ি হাত ধরে আবার আমাকে কিছুক্ষণ হাঁটিয়ে নিয়ে যাওয়ার পরে আবার অন্য একটা জায়গায় বসতে বলেন। সেখানেও আমি বুঝতে পারছিলাম অনেক লোকজন আছে আমার চারপাশে। গাড়ি চলাচলেরও আওয়াজ পাচ্ছিলাম। কিন্তু আমাকে নিয়ে কি করছিলেন এবং কেন আমার চোখের মধ্যে পট্টি বেঁধেছিলেন, আমার তো ভীষণ ভয়ও লাগছিল এবং বুঝতে পেরেছিলাম আমার সঙ্গে যা হচ্ছে অনেক খারাপ হচ্ছে। কিন্তু কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারিনি। তারপর এইভাবে উনি আমাকে ৪-৫ ঘন্টা ধরে বাড়ির বাইরে পায়ে হেঁটে এখান থেকে সেখান নিয়ে যান। তারপর রাত্রি ৮টার সময় আমাকে বাড়ি নিয়ে আসেন। বাড়ির ভিতরে এসে আমার চোখের পট্টিটা খুলে দেন। আমি তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং নিজের ঘরে এসে চুপচাপ শুয়ে গেছিলাম। রাগে আমি রাতের খাবারটাও খাইনি। তখন অমিত ঘরে এসে আমার পা টেপা শুরু করে। আমি রাগে বলেছিলাম আমার মায়া করার কোনো দরকার নেই। অমিত তখনও আমার পা টিপে দিচ্ছিল। আমি তাকে অনেক কথা শুনিয়েছিলাম এবং বলেছিলাম, "তোমার মা আমার সঙ্গে কি করতে চাইছে?" তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার পরে অমিত আমাকে ঘরে এসে বলে, "স্নেহা তুমি রেডি হও। আজ তোমাকে শপিং করাতে নিয়ে যাব।" আমি তখন রাগে বলেছিলাম, "আমি কোথাও যাব না।" অমিত আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিল, "প্লিজ তুমি আজ আমার সাথে চলো। আমি নিজে তোমাকে জামা পছন্দ করে দিব।" তার কথা শুনে আমি রাজি হয়েছিলাম এবং অমিতকে বলেছিলাম, "আমি একটা শর্ততেই তোমার কথা শুনব। তোমাকে প্রমিস করতে হবে যাতে আমার সঙ্গে আর এরকম কখনো না হয়, যেটা তোমার মা করছে।" অমিত তখন বলে, "আমার মা অনেক রাগী ও খুব জেদি স্বভাবের। তাও আমি চেষ্টা করব তোমার সঙ্গে যাতে এরকম আর না হয়।" তারপর আমার কাছে যে একটা ড্রেস ছিল সেই ড্রেসটা পরেই আমি বেরিয়েছিলাম। ওই ড্রেসটা পরে আমি অমিতের সঙ্গে শপিং করতে যাই। অমিত নিজে আমাকে ২ টো জামা পছন্দ করে দিয়েছিল। এইভাবে প্রত্যেক দিনই আমার শাশুড়ি আমাকে ছেঁড়া ফাটা ড্রেস পরিয়ে আমার চোখে পট্টি বেঁধে জানি না কোথায় নিয়ে যেত এবং আমার সঙ্গে কী করত। প্রত্যেকদিন বাড়ি এসে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়তাম আর কাঁদতাম যে আমি কিসের জন্য অমিতকে বিয়ে করেছিলাম। প্রথমে আমি অমিতকে ছাড়া থাকতে পারবো না এটা ভেবেই বিয়ে করেছিলাম। কিন্তু এখন বিয়ে করে অনেক বেশি আফসোস করছিলাম এবং ভাবছিলাম বাবা মায়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করলেই আজ আমার কপালে এত কষ্ট হতো না। আমি এটাও বুঝতে পেরেছিলাম অমিতের মা আমার সঙ্গে কি করে সেটা আমি না জানলেও অমিত খুব ভালো করে জানে। কিন্তু সে আমাকে কিছু বলতো না। এটার জন্য আমি তার উপরে রাগ করেছিলাম। প্রত্যেকদিন বাড়ি আসার পরে সে আমার সেবা করত। আমার পা টিপে দিত, আমাকে খাইয়েও দিত। কিন্তু সে সত্যি কথাটা আমাকে বলতো না যে তার মা ছেঁড়া ফাটা কাপড় পরিয়ে আমার সঙ্গে কি করে। বিয়ে হতে প্রায় ২ মাস হয়ে গেছিল। আমি এসব আর সহ্য করতে পারছিলাম না। যখনই আমি এটা করার জন্য বাধা দিতাম তখনই আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করার হুমকি দিত এবং এটা বলতো, "অমিতকে দিয়ে তোমাকে ডিভোর্স দেওয়া করাবো।" ডিভোর্সের কথা শুনে আমি শাশুড়ির সব কথা মেনে নিতাম। একদিন আর সহ্য করতে না পেরে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যাই হোক না কেন এবার আমি জানবই যে আমার শাশুড়ি আমার সঙ্গে কি করে। তাতে অমিত যদি আমাকে ডিভোর্স দেয় বা বাড়ি থেকে বের করে দেয় ওতে আমার কিছু যায় আসে না। কারণ এত বেশি অত্যাচার সহ্য করার থেকে বাবার বাড়িতে বসে থাকাই ভালো। দিন, দিন আমার শাশুড়ি আমার উপর অনেক বেশি অত্যাচার করত। আমার একটাও কাপড় ঠিক রাখত না। অমিত আমাকে যতবার কাপড় কিনে দিত, আমার শাশুড়ি ততবার কাপড়গুলোকে ছিঁড়ে-খুঁড়ে একাকার করে দিত। সেদিন আমি লুকিয়ে শুনেছিলাম অমিত তার মাকে ঘরে ঢুকে বলছিল, "মা দয়া করে স্নেহার সঙ্গে আর এসব করো না। এসব করে, করে সে দিন, দিন অনেক বেশি দুর্বল হয়ে গেছে এবং তার শরীরটাও খারাপ হয়ে গেছে। আমি তোমার হাতে পায়ে ধরছি। স্নেহার সঙ্গে এসব করো না। আমি তার কষ্ট দেখতে পারছি না।" আমার শাশুড়ি তখন অমিতকে বলেছিল, "বিয়ের আগে তোর সঙ্গে যে শর্ত রেখেছিলাম সেটা মনে আছে তো?" শর্তের কথা শোনার পরে অমিত আর তার মাকে কিছু বলেনি। কিন্তু তার মা কিসের শর্তের কথা বলছিল এবং অমিত আমাদের বিয়ের আগে তার মায়ের সঙ্গে কী শর্ত মেনে নিয়েছিল, এই কথাগুলোর মানে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর সেদিন সন্ধ্যাবেলায় আবার যখন আমার শাশুড়ি রেডি হতে বলে, আমি কোনো ঝামেলা না করেই ছেঁড়া ফাটা ড্রেস পরে চুপচাপ রেডি হয়েছিলাম এবং বাইরে বেরোনোর আগে উনি যখন আমাকে চোখের মধ্যে পট্টিটা বেঁধে দিয়েছিলেন, তখনই আমি শাশুড়িকে বলেছিলাম, "একটু দাঁড়ান, আমার এই চটিটা চেঞ্জ করতে হবে। এই চটিটা পরে আমি হাঁটতে পারি না, আমার খুব অসুবিধে হয়। আমি বাড়ি থেকে অন্য চটি নিয়ে আসছি।" এটা বলে আমি চোখের পট্টিটা খুলে নিজের হাতের মধ্যে রেখে ঘরের মধ্যে ঢুকে গেছিলাম।
তারপর তাড়াতাড়ি নিজের রুমের দরজা লাগিয়ে ওই পট্টিটার মধ্যে এমনভাবে ফুটো করেছিলাম যাতে আমার শাশুড়ি কিছু বুঝতে না পারে। তারপর তাড়াতাড়ি ছোট, ছোট ফুটো করার পরে বাইরে এসে আমি নিজেই ওই পট্টিটাকে অনেক টাইট করে নিজের চোখে বেঁধে নিয়েছিলাম। বাঁধার পরে আমার শাশুড়ি নিজে আবার ওই পট্টিটাতে হাত লাগিয়ে দেখেছিল যে আমি ভালো করে পট্টিটা বেঁধেছি কিনা। তারপর আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে বলে, "খুব ভালো। চলো তাহলে এবার তোমাকে নিয়ে যাই।" এটা বলে উনি আমার হাত ধরে হাঁটা শুরু করেন। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে দেখি এমন একটা রাস্তার মধ্যে নিয়ে আসেন যেখানে অনেক বেশি ভিড়ভাড় ছিল। সেখানে নিয়ে এসে আমাকে রাস্তার একধারে বসিয়ে দেন। আর উনি নিজের মুখটাকে ভালো করে লুকিয়ে রাখেন। আর আমার সামনে একটা কার্ডবোর্ড রেখে দেন, যেটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু লেখা ছিল। আমার সামনে একটা বাটিও রাখেন এবং ওই বাটির মধ্যে শাশুড়ি মোটা একটা কাপড় রেখে দেন, যাতে ওই বাটিতে কেউ পয়সা দিলে আমি তার আওয়াজ শুনতে না পাই। আমি কিন্তু তখন বুঝতে পেরেছিলাম উনি কি করতে চাইছেন। তারপর দেখি আমার বসার কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করা প্রত্যেকটা লোক ওই বাটিটাতে কেউ টাকা রাখছে বা কেউ খুচরো পয়সা রেখে দিয়ে যাচ্ছে। ওটা দেখার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তখনই আমি বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি আমাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি উনি আমাকে দিয়ে এত খারাপ কাজ করাবেন। সবকিছু সহ্য করে আমি চুপচাপ বসেছিলাম। চোখের পট্টিটা যেহেতু ফুটো ছিল তাই আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম। ওখানে যখন ১ ঘন্টা হয়ে যায় তখন অনেকগুলো টাকা আমার বাটিতে জমা হয়। ওই টাকা পয়সা আমার শাশুড়ি ব্যাগের মধ্যে তাড়াতাড়ি ভরে দেয়। তারপর আমার হাত ধরে আবার আমাকে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে যখন কার্ডবোর্ডটা আমার সামনে রাখছিল তখন আমি কার্ডবোর্ডটা দেখে ফেলেছিলাম এবং ওখানে লেখা ছিল, আমি একটি অন্ধ কালা ও বোবা মেয়ে, আমার সাহায্যের অনেক প্রয়োজন। আর ওই লেখাটা পড়ার পরে প্রত্যেকটা মানুষ ওই বাটির মধ্যে টাকা ফেলে দিয়ে যাচ্ছিল। তখন তো মনে হচ্ছিল লজ্জা ও ঘৃণায় আমি সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমি চুপচাপ ধৈর্য ধরে বসেছিলাম এবং আমার শাশুড়ির কীর্তিকলাপগুলো দেখছিলাম। তারপর সেখানেও যখন অনেকগুলো টাকা হয়ে যায় তারপর উনি ওই টাকাগুলো ব্যাগের মধ্যে ভরে দেন এবং তাড়াতাড়ি কার্ডবোর্ডটা ও বাটিটা নিজের ব্যাগের মধ্যে ভরে দিয়ে আমাকে নিয়ে আবার হাঁটতে শুরু করেন। প্রায় ৫ ঘন্টা পরে আমাকে নিয়ে বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢোকার আগেই আমি সেদিন পট্টিটা নিজের চোখ থেকে খুলে ফেলে দিয়েছিলাম। বাড়িতে ঢোকার আগে পট্টি খোলা দেখে আমার শাশুড়ি বলেছিল, "তোমার সাহস তো কম না, তোমাকে বলেছিলাম না বাড়িতে ঢোকার পরে চোখের পট্টি সরাবে।" তখন আমি বাড়িতে ঢুকে দেখি অমিত ও তার বোনেরা বসে আছে। আমি আর সহ্য করতে না পেরে শাশুড়িকে বলি, "কেন? চোখের পট্টিটা সরালে আপনি আমাকে ঘর থেকে বের করে দিবেন তো? আজ আমার ওতে কিছু যায় আসে না। আর আজকে আপনি কত টাকা ইনকাম করেছেন আমাকে ভিখারি বানিয়ে?" আমার শাশুড়ি ও অমিত এই কথাটা শোনার পরে হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। অমিত তখন আমার কাছে এগিয়ে আসে। আমি তাকে বলি, "তুমি আমার থেকে দূরে থাকো। আমার কাছে খবরদার আসবে না। তোমরা ২ জন মিলে আমার সঙ্গে এত খারাপ করেছ।" অমিত তখন হাত জোড় করে আমার দিকে এগিয়ে আসে আর বলে, "আমি কিছু করিনি।" আমি তখন অমিতকে বলি, "আমি গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু আমার একটা মান-সম্মান আছে। আমার বাবা-মা কোনোদিন আমাকে এরকম কাজ করিয়ে আমার দ্বারা টাকা ইনকাম করেনি। আমার বাবা-মা গরিব হলেও তাদের একটা মান-সম্মান আছে।" এবং শাশুড়িকে বলেছিলাম, "আপনি আমার সঙ্গে আজকে যা করেছেন এটা যদি আপনার মেয়েদের সঙ্গে হতো তাহলে আপনি কি করতেন? একবার ভেবে দেখেছেন? আমিও কারো মেয়ে। আমি তো আপনাকে মায়ের মতোই ভালোবেসেছিলাম। কিন্তু আপনি আমার সঙ্গে এত খারাপ করবেন আমি স্বপ্নেও ভাবিনি।" অমিত তখন কাঁদতে, কাঁদতে আমার কাছে এসে বলে, "আমাকে ক্ষমা করে দাও। এইসব কারণের জন্যই তো আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাইনি। কারণ আমার মায়ের একটা বান্ধবী আছে। সে তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিল। তারা অনেক বড়লোক এবং বলেছিল আমাকে পণে ২০ লক্ষ টাকা দিবে ও একটা ৪ চাকা দিবে। ২০ লক্ষ টাকার কথা শুনে আমার মা ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিল। কিন্তু আমি যেহেতু তোমাকে ভালোবাসতাম ও পছন্দ করতাম তাই ভেবেছিলাম আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু মা যেহেতু আমাকে চাপ দিয়েছিল এবং শর্ত রেখেছিল। বলেছিল তোমাকে যদি বিয়ে করি তাহলে তোমাকে দিয়ে ভিক্ষা করাবে। আমি তোমাকে ফোন করে ওইজন্যই বলেছিলাম আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি যখন সুইসাইড করেছিলে তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে আমার মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল। আর ওদিকে তোমার সুইসাইড করার ভয়, এই দুটো মিলে আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করব। বাধ্য হয়ে আমাকে তোমার সঙ্গে বিয়ে করতে হয়। আর ওদিকে মায়ের শর্তটাকে মানতে হয়। মা ওই টাকা দিয়ে ভেবেছিল নিজের মেয়ের অনেক বড়লোক ঘরে বিয়ে দিবে। আমি তখন কাঁদতে, কাঁদতে অমিতকে বলেছিলাম, "এতে তোমার কোনো দোষ নেই। তোমার উপরে চাপের সৃষ্টি করা হয়েছিল।" আমি অমিতের হাত ধরে বলেছিলাম, "এতে তোমার কোনো দোষ নেই। বউ ও শাশুড়ির চাপে অনেক ছেলে ডিপ্রেশনে চলে যায় এবং বুঝতে পারে না কী সিদ্ধান্ত নিলে সঠিক হবে। তাই এতে তোমার কোনো দোষ নেই। আমি বাড়ি চলে যাচ্ছি।
তোমার মা তোমার বিয়ে যেখানে দিতে চেয়েছে তুমি সেখানেই করো। তাহলে তোমার মা 20 লক্ষ টাকা পেয়ে যাবে। আমি যেহেতু গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই কিছু নিয়ে আসতে পারিনি। আমার চলে যাওয়ার কথা শুনে অমিত কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে অনেক ভালোবাসি। আমি যখন জামাকাপড় গুটিয়ে বাড়ি থেকে বেরোতেই যাচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমার হাত ধরে নেয় আর বলে, বৌমা আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেও পারিনি যে তোমার সঙ্গে আমি কতটা খারাপ করেছি। তুমি যখন আমার মেয়ের কথা বললে তখন বুঝতে পারলাম আমি কত বড় অপরাধী। বৌমা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি। কি করব বলো? আমার দুটো মেয়ের চাপ আমার মাথায় রয়েছে। শাশুড়ির কথা শোনার পরে আমি হাত ধরে বলেছিলাম, আপনি একদম চিন্তা করবেন না। আমার ননদের বিয়ে ভালো ঘরে হবে। আমি যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম, তাই অমিতের সঙ্গে জব করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং শাশুড়িকে বলেছিলাম জব করে টাকা জমিয়ে আমার ননদের জন্য সোনা গয়না তৈরি করব। আপনি একদম চিন্তা করবেন না। আমি যতটা পারবো সাহায্য করব। এই কথাটা শোনার পরে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। তারপর আমিও শাশুড়িকে ক্ষমা করে দিয়েছিলাম। তারপর আমিও অমিতের সঙ্গে অফিসে জব করতাম এবং সেখান থেকে টাকা জমিয়ে দুটো ননদের জন্য সোনা গয়না তৈরি করে তাদের ভালো ঘরে বিয়ে দিতে পেরেছিলাম। আজ আমরা অনেক ভালো আছি। এই ঘটনাটা হতে 5 বছর হয়ে গেছে। আমার একটা পুত্র সন্তানও আছে। আমরা সবাই খুব ভালো আছি। আমার শাশুড়ি এখন আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।